রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাসায়নিক বিস্ফোরণের চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এবং আশপাশের এলাকা। যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছে খোদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গেল প্রায় ৩ দশকের জমা ক্ষতিকর রাসায়নিক মালামালের বিপুল মজুদ দ্রুত সরাতে কাস্টমসকে অনুরোধ জানিয়েছে তারা। তবে এখনও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। বন্দর ব্যবহারকারীরা বলছেন গাফিলতির কারণে ঘটতে পারে ভয়াবহ কোনো দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে ক্ষতিকর রাসায়নিক মালামাল আনা হলেও আমদানিকারকরা তার নিয়ম মেনে ছাড়িয়ে নিয়ে যাননি। এসবের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য পণ্য, বিষাক্ত তেজস্ক্রিয় পণ্য ও জার দ্রব্য, যা আটকা পড়ে বন্দরের শেডে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি ব্যাপক হারে আমদানি হচ্ছে, ফলে বন্দরে তৈরি হয়েছে উচ্চ নিরাপত্তা ঝুঁকি। কিছুদিন আগেও বন্দরে এক শেডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর কিছুটা নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। রাসায়নিক দ্রব্য অপসারণে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠিও দেয় তারা। অগস্ট মাসের ৯ তারিখ এবং ১৯ তারিখ পরপর ২টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে নিলামে কিছু কিছু রাসায়নিক উঠছে। বেশিরভাগ রাসায়নিক নিলামে না গেলেও ধ্বংস করা হবে, তবে কবে নাগাদ ধ্বংস করা হবে তা অজানাই। ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড। এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। আনম্যানিফেস্টেড থাকলে আমরা এটা নিলামে নিতে পারি না। ১৯৯২ সালে আমদানি করা রাসায়নিক এখনও বন্দরে পড়ে থাকায় হতাশ বন্দর ব্যবহারকারীরা। যেগুলি পড়ে থাকবে ১ মাসের উপরে স্বাভাবিক নিয়মে সেটা অকশনে যাওয়ার কথা। এখন বন্দর কর্তৃপক্ষ, এখন কাস্টমস কর্তৃপক্ষ যদি অকশনে না দিয়ে থাকে সেটা তাদের দায়িত্ব। বন্দর থেকে দ্রুত এসব রাসায়নিক জরিপ করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্যই এটা বড় ঝুঁকি, এটাকে ভালো করে সার্ভে করতে হবে। প্রতিটা কেমিক্যাল ভালোভাবে দ্রুত সম্ভব সার্ভে করে বিক্রমটা কোনটা রাসায়নিক ভাবে রাখা হয়েছে আর এইভাবে এটাকে যথাযথ পরিবেশে রাখতে হবে। বিপজ্জনক এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কিংবা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই ধরনের বিষয়গুলি কিন্তু বেশি দিন বন্দরে রাখার নিয়ম নেই। চট্টগ্রাম বন্দরের ১৪টি শেড ও বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে নিলামযোগ্য পণ্য আছে প্রায় ৫,০০০ কন্টেইনার। বৈরুতের মতো পরিস্থিতি এড়াতে বিপজ্জনক পণ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ভিসা ও টিকিট নিয়ে সংকট কাটছে সৌদি আরব যেতে আগ্রহী কর্মীদের। আজও রাজধানীর কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নিয়ে নানা রকম অভিযোগ তোলেন তারা। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটকে পড়া সবাই ফিরতে পারবেন। রবিবার ভার্চুয়াল মিটিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। শুক্রবারও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে সৌদি গমনিচ্ছু প্রবাসীদের এই ভিড়। অধিকাংশের অভিযোগ নিয়ম মেনে টিকিট দিচ্ছে না এয়ারলাইন্স কোম্পানিটি। সে বলতেছে ২ তারিখে, একটা বলতেছে ৫ তারিখে, একটা বলতেছে ৩ তারিখে, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত, কোনো টাইম দেয় নাই। কিভাবে কি করবে সঠিক কিছু বলতেই পারতেছে না এরা। আমাদেরকে আজকে রোববার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হয়রানি করতেছে। এটা কোনো অ্যানাউন্স করে এখনো দেওয়া হচ্ছে না এখান থেকে। অতএব আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বে আছি, কবে কখন যাব আমরা। বিপুল চাহিদার বিপরীতে অবশ্য কেউ কেউ পেয়ে গেছেন টিকিট। তাদের মুখে এখন বিজয়ের হাসি। যে কষ্ট পরিশ্রম করছে বৃষ্টির মধ্যে, সোনার হরিণ ছাড়া কিছুই না। এটা আজকে ঢুকছি, যদি রাত্র হয়, যদি টিকিট পাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক সাধনার পরে সৌদি আরবের যদি আজকে পাই, আল্লাহ যদি দেয় টিকিট, আজকে দিকে তো ৯ মাস এসে বেকার বাংলাদেশে। ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির আশ্বাসে এখনও আস্থা পাচ্ছেন না ভুক্তভোগীরা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সবাই সৌদি ফিরতে পারবেন। রবিবার সৌদি দূতাবাস খুললে ভিসা রিনিউয়ের পরামর্শ দেন তিনি। যাদের টোকেন দিয়েছে তারা আসবে, কিন্তু আনফরচুনেটলি অনেকেই আসে এটা মজা দেখার জন্য। অধিকাংশেরই ভিসা আছে, কিছু লোকের ভিসা চলে গেছে, তারা গিয়ে এটা রিনিউ করে নিয়ে আসে। তারা বলছে এটা রিনিউ করে
তৃতীয় কোনো পক্ষের দ্বারা প্ররোচিত না হয়ে নিয়ম মেনে টিকিট সংগ্রহের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। ঢাকায় ফরেন সার্ভিসে নিজস্ব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন জনগণ। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক এই দিনটিতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় উদ্বোধন করা হলো বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির নতুন কার্যালয়। জাতির জনকের স্মৃতি বিজড়িত সুগন্ধা ভবন ছিল স্বাধীনতা পরবর্তী সরকার প্রধানের প্রথম অফিস। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে করোনা মহামারী প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, মহামারীর এই সময়ে মানুষের জীবন এবং জীবিকা রক্ষাই সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। সবথেকে গুরুত্ব দিয়েছি আমাদের খাদ্যের উপর, কারণ আমি জানি করোনা ভাইরাসের কারণে বিশ্বে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের যেন কোনো মতে সেই দুর্ভিক্ষের ছোঁয়া না লাগে। তাই আমরা যতটুকু পারি খাদ্য উৎপাদন করা, খাদ্য বিতরণ করা, দরিদ্র মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া এবং খাদ্য নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, 75 পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে সরকার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়। এ কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। জনগণের আস্থা, বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগের উপর এদেশের মানুষের আস্থা, বিশ্বাস আছে, যে কারণে তারা বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা সরকার গঠন করে তাদের সেবা করতে পেরেছি। আর দীর্ঘ সময় একটু ক্ষমতা থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে। কূটনীতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কূটনীতি রাজনীতিকে কেন্দ্র করে নয়, বরং তা পরিচালিত হবে অর্থনীতিকে কেন্দ্র করে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শীতকালে দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে কিংবা দ্বিতীয় ঢেউ হতে পারে, এমন কথা গত কয়েকদিন থেকে প্রায় মহলে উচ্চারিত হচ্ছে। তবে ভিন্ন কথা শোনালেন করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা দেশের দুই বিজ্ঞানী, ডক্টর বিজনশীল ও ডক্টর সমীর কুমার সাহা। বলছেন, শীতে দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ার আশঙ্কা খুবই কম। বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টিবডি বা ইমিউনিটি বাড়ার কারণে ইউরোপ বা আমেরিকার মতো সংক্রমণ হবে না বলে জানাচ্ছেন এই দুই বিজ্ঞানী। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। মরণঘাতী করোনা ভাইরাস মহামারী ইউরোপ আমেরিকায় তাণ্ডব চালিয়েছে। বর্তমানে ইউরোপের অনেক দেশেই করোনা সংক্রমণের হার কমে আসার পরে আবার বাড়তে শুরু করেছে, যাকে বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ। বাংলাদেশেও আসছে শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে বা সেকেন্ড ওয়েভ আসতে পারে, এমন কথা গত কয়েকদিন ধরে আলোচনা শুরু হয়েছে। জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাডভাইজারি কমিটি এবং জনস্বাস্থ্যবিদরা শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। নিউজ 24 করোনা নিয়ে গবেষণা করা এই বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছিল, দেশে বর্তমানে করোনার সংক্রমণ কেমন। ওভারঅল ল্যাবে যখন আমরা চিন্তা করি যে জায়গা থেকে আগেও স্পেসিমেন আসতো, এখনো স্পেসিমেন আসে, তাতে করে আমরা দেখি যে গ্র্যাজুয়ালি আমাদের পজিটিভিটি রেটটা কমছে আস্তে আস্তে। দুই অণুজীব বিজ্ঞানী বলছেন, যেভাবে ধারণা করা হচ্ছে বাস্তবতা তা না হতে পারে। আমাদের দেশে কখনো ইনসিডেন্সের রেট খুব একটা বেশি কমেনি, এটা প্ল্যাটোতে যাচ্ছে। এই প্ল্যাটোর অর্থ হচ্ছে আমাদের দেশে ভাইরাসটা স্প্রেড করতেছে, যে শীতের আস্তে আস্তে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের মধ্যে অ্যান্টিবডি চলে আসবে, যেটা ইউরোপ ফেস করবে, আমেরিকা ফেস করবে, সেটা আমরা ফেস নাও করতে পারি। দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু অ্যাসিম্পটোমেটিক কেস অনেক বেশি, এবং যখনই আপনার অনেকগুলো অ্যাসিম্পটোমেটিক কেস থাকে তখন কিন্তু আমাদের মধ্যে নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আমাদের মধ্যে। আমরা খুবই আশাবাদী যে আমরা ওই রকম একটা পিক আমাদের জন্য আসবে না। কৃষকরা মাঠে কাজ করছে, শ্রমিকরা কাজ করতেছে, সব মিলায় কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের সেই ইমিউনিটিটা বেশ অ্যাক্টিভ এই ভাইরাসটাকে প্রতিহত করার জন্য। তবে এই দুই বিজ্ঞানী বলছেন, করোনা নিয়ে সব ধরনের প্রস্তুতি সরকারকে রাখতে হবে, একই সঙ্গে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদেরকে খুব
রিল্যাক্স না করে নিয়ে আমরা আমাদের মতো করে প্রত্যেকটা জিনিস মাস্ক পরা এবং ডিসটেন্স মেনটেন করা, হ্যান্ড ওয়াশ করা, এগুলো কিন্তু আমরা আমাদের মতো চালিয়ে যাব। মাস্ক এটা ম্যান্ডেটরি নয়, এটা বাই ল করে দেওয়া উচিত, প্রত্যেককে বাইরে আসলে মাস্ক পরতে হবে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে কোনো আশঙ্কাকে উড়িয়ে না দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রতি সপ্তাহে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা, আর মোটা চাল 2 টাকা। বর্ধিত দামে চাল কিনতে এসে হতাশ ক্রেতারা। ক্রেতারা বলছেন বাজারে সরকারের নজরদারি দরকার। পেঁয়াজের দাম কিছুটা কমলেও সব সবজির দামই 50 টাকার উপরে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। শুক্রবার ছুটির দিন, তাই বাজারে বাড়তি ভিড় ক্রেতাদের। বৃষ্টি উপেক্ষা করে কাঁচা বাজারে অনেকে এসেছেন সপ্তাহের বাজার করতে। সবজির দাম নতুন করে না বাড়লেও আগের বর্ধিত দামেই সবজি কিনছেন ক্রেতারা। বর্তমানে বাজারে মূল্য আছে 50, উস্তা আছে 60 টাকা, কাঁকড় আছে 50 টাকা, পেঁপে সবচেয়ে ভালো কোয়ালিটি 40। সব সবজির দামই অনেক দাম চড়া, খুবই চড়া দামে। গত কয়েক সপ্তাহ ধরেই পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরেই অস্থির হয় দেশের বাজার। তবে এ সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। তারপরেও ফাঁকাই ছিল দোকানগুলো। ক্রেতা যদি থাকতো তাহলে পেঁয়াজের বাজারটা আরো বাড়তো, কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু সময় পর্যায়ে আছে বর্তমানে। চায়না, মিশর, পাকিস্তানি পেঁয়াজ আমদানি হচ্ছে, আমদানি হলে বাজার স্বাভাবিক হবে। আইলে যদি একটু দাম কমে সহানুভূতি হয় তাহলে তখন এক পালা নিয়ে যাবো। তবে দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে চালের বাজারে। ক্রেতাদের অভিযোগ, কারণ ছাড়াই সপ্তাহ অন্তে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। আর গরিবের খাদ্য মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এতে হতাশ সাধারণ ক্রেতারা। কেজি প্রতি প্রায় 4-5 টাকাও বাড়ছে কোনো চালে। যেমন 28 চাল বিক্রি হইতেছে এখন আপনার 48 টাকা। 25 কেজির বস্তা যেটা, সেটা আগে ছিল 1300 টাকা, এখন 1400 টাকা যাচ্ছে। মেল চাতাল যেখানে আছে সেখানে মনিটরিং করতে হবে, যদি চালের দাম কমাইতে হয়। যদি ওদেরকে দমন করতে না পারে তাহলে চালের বাজার কোনো ক্রমে কমানো সম্ভব হবে না। চালের বাজারে নজরদারি বাড়ানো না গেলে সামনের দিনে এমন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। চাল, পেঁয়াজের পর সবজির দর বৃদ্ধি পাওয়ায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বৃষ্টির কারণে বাজারের সবজির সংকটকেই দাম চড়ার কারণ হিসেবে দুষছেন পাইকাররা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বিভিন্ন বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও আলু, বেগুন, টমেটো সহ বেড়েছে সব ধরনের সবজির দাম। গেল কয়েকদিন আগে যে বেগুন পাইকারি বাজারে কেজি প্রতি 40 টাকা বিক্রি হয়েছে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 70 টাকায়। আবার টমেটো বিক্রি হচ্ছে কেজিতে 100 টাকা দরে। 20 টাকা কেজির আলু বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকায়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম, আর এর প্রভাব পড়েছে খুচরো বাজারে। ভেন্ডি হয়েছে 40 টাকা, ওস্ত হয়েছে 80 টাকা, তোমার পরল হয়েছে 40 টাকা, খন্ড হয়েছে তোমার সিসিন্দ হয়েছে 40 টাকা। পাইকারি বাজারটা ওখানে একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে আমরা একটু এখানে দাম কিনা বেশি পড়তেছে, সেই জন্য খুচরা বাজারটা একটু বেড়ে গেছে আর কি। বৃষ্টির কারণে বাজারে সবজির সংকটকেই দর বৃদ্ধির কারণ হিসেবে দুষছেন পাইকাররা। ওই পরিমাণে মাল নাই, যার জন্যই রেটটা একটু বাড়ে গেছে। বৃষ্টির কারণে, বন্যার কারণে গাছপালা মরে গেছে, এই জন্য মাল কম, এই জন্য দাম বাড়তি। আর চাল, পেঁয়াজের পর সবজির দাম বেড়ে যাওয়ায় এবার ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই বেড়েই চলেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। সবজির বাজার মনিটরিং হচ্ছে না, যার কারণে বিক্রেতারা যেমন খুশি তেমন দাম রাখতেছে। সবজি অ্যাভেলেবেল সরবরাহ আছে, কিন্তু দামটা বাড়তি। তবে সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি বাড়ানোর জোর তাগিদ ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি চাল সংগ্রহ শেষ হতে না হতেই রাজধানীর বাজারে আবারও বেড়েছে চালের দাম। এই অবস্থায় শুক্রবার দুপুরে কৃষি মার্কেট ও কারণ বাজারের চালের আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চালের মূল্য বাড়তি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে 18,000 টাকা জরিমানা করে 5 ব্যবসায়ীকে।
রাজধানীর বিভিন্ন বাজারে গত 3 দিনের ব্যবধানে খুচরায় সব ধরনের চাল কিনতে কেজিতে গড়ে 5 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। অভিযানে কয়েকটি দোকানে বেশি দামে চাল বিক্রি, মূল্য তালিকায় কম দাম লিখে বিক্রির সময় বেশি দাম রাখা, দামের রসিদে কারচুপি সহ স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। অসাধু চক্রের কারসাজি রোধে এই অভিযান অব্যাহত থাকার কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা কারওয়ান বাজারে জরিমানা করেছি, তারা দেখলাম যে তারা অনেকে মূল্য তালিকা দেয়নি এবং তাদের ক্রয় মূল্যর যে রসিদ প্লাস তারা যে মূল্য নির্ধারণ করেছে সেটা অনেক ফারাক এবং যৌক্তিক না আর কি। তো সেজন্য তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, ৩রা অক্টোবর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি অবৈধ পথে চোরা গলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে। অনুষ্ঠানে ২৮ সেপ্টেম্বর দলীয় সভাপতির ৭৪তম জন্মদিন পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কমিটি জমা দিলেই আমরা সঙ্গে সঙ্গে সে কমিটি নেত্রী অনুমোদন দেবেন, এটা ভাবার কোনো কারণ অনেক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের পরিচয়ে অনেক বিতর্কিত লোক বিভিন্ন সংগঠনের সুযোগ নিয়েছে, উপকমিটি সে সুযোগ নিয়েছে। এগুলো যাচাই বাছাই করেই আমরা এবার কমিটি ঘোষণা করি। আওয়ামী লীগ সরকার 12.5 বছর সীমাহীন লুটতরাজ, খুন, গুম, ক্রসফায়ার সহ ব্যাপক রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা দেশকে নরকে পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি এক নাটকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চরিত্রকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন এই নেতা। রিজভী আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় বসা সরকারের শক্তি আইন রক্ষাকারী বাহিনী, তবে বিএনপির শক্তি জনগণ। প্রধান নির্বাচন কমিশনের স্বীকার করা মধ্যরাতের নির্বাচনে ক্ষমতায় চেপে বসা এই সরকার কখনোই সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করে না। সীমাহীন লুটতরাজ, গুম, খুন, ক্রসফায়ার সহ নৈরাজ্য আর ব্যাপক রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা দেশকে নরকে পরিণত করেছে 12.5 বছর। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পরিবারকে বাস্তুচ্যুত করার জন্য ওই পরিবারের এক বৃদ্ধার চুল কেটে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ করে প্রতিকারের দাবি জানান মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আন্দারমানিক গ্রামের বৃদ্ধা সফুরা বেগম। এ সময় তিনি বলেন, ওই এলাকার জনৈক সেকান্দর আলী হাওলাদারের কাছ থেকে 40,000 টাকায় 18% জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও 2 লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত 15 জুলাই বৃদ্ধা সফুরার উপর নির্মম নির্যাতন চালানো হয়। তার চুল কেটে এবং কুপিয়ে আহত করা হয়। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক। এরা মিললে আমাকে বাইরে বাঁচছে, আমাকে বাইরে রাস্তাঘাটে বাড়িতে দেয় না, আমাকে লাগে অত্যাচার করে, অনেক খারাপ ব্যবহার করে। রাইত হইলে কয়েক পুলিশ আইয়া খারাপ হয়েছে 13 জন, আর ব্যাগ দৌড়াই খাল বেশি আইয়া ঘরে থাকতে পারি না। মামলা দুটির তদন্ত চলছে। কারোর যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা এবং অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। সাভারে স্কুল শিক্ষার্থী নীলা রায় হত্যা মামলায় প্রধান আসামি মিজান এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে তার বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে খুনিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা প্রধান আসামি মিজান গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
একই সাথে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান স্বজনরা। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে পঞ্চম দফায় বন্যা কবলিত দেশের উত্তরাঞ্চল। গত 24 ঘন্টায় তিস্তার পানি কিছুটা কমলেও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে অন্যান্য শাখা নদীর পানিও। নতুন করে পানি বাড়ায় প্লাবিত হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এবারের বন্যায় এই দুই জেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে আমন ধান সহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গত এলাকায় তীব্র হচ্ছে নদী ভাঙনও। রেজাউল করিম মানিক এবং হুমায়ুন সূর্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চম দফায় উত্তরাঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। নতুন করে পানি বাড়ায় এই অঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। একদিনের ব্যবধানে তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে ধরলা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আশ্বিনের অকাল বন্যায় লালমনিরহাটে তিস্তা ও ধরলাপাড়ের কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তা ও বাঁধের উপর। বন্যা কবলিত এলাকায় তিস্তা ও ধরলার ভাঙনে গত 5 দিনে প্রায় 1,500 বসতঘর সহ কয়েক হাজার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ করে পানি এসে আজকে 50-60 বাড়ি বিলীন হয়ে চলে গেল। সামনে যদি একটা বেড়িবাঁধ দেওয়া যেত তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো ঠিক থাকতো। ইউনো মহোদয়ের সাথে কথা বলছি এবং আমরা জরুরি ভিত্তিতে এখানে শুকনো খাবারের ব্যবস্থা করব। আর বন্যা কবলিতদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কত পানিবন্দী সেটার কাজ প্রণয়ন চলছে এবং ইতিমধ্যে আমরা 115 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দিয়েছি এবং 810 মেট্রিক শুকনো খাবার এটা বিতরণের কাজ চলছে। অবিরাম বৃষ্টি ও উজানের ঝড়ে পঞ্চম দফায় বন্যা কবলিত কুড়িগ্রাম। দ্রুত গতিতে পানি বাড়ায় কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাট ও উলিপুর উপজেলার শতাধিক চর প্লাবিত হয়েছে। আমন সহ প্রায় 5,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। অন্তত 10টি গ্রামের ফসল শেষ হয়ে গেছে। 10টি গ্রামের আবার কিস্তি বালু মানে কোনো কিছু নাই আর কি। বাড়ি পানি উঠছে, ভাতের করে আমরা যায় না, বেড়া করে অসুবিধা হয়। এর আগে চলতি বছরের জুলাই থেকে 4 দফায় বন্যা কবলিত হয় উত্তরের জনপদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না। প্রেসিডেন্টের মন্তব্যের পর তা এখন দিবালকের মতো পরিষ্কার। তাই নভেম্বরে নির্বাচনের পরে কি হবে সেজন্য অপেক্ষায় না থেকে এখনই রিপাবলিকান আইন প্রণেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। নির্বাচনের বাকি আর মোটে 6 সপ্তাহ, কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতো অভাবনীয় এক শঙ্কা জাগিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকের সহজ প্রশ্ন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কি করবেন না? প্রেসিডেন্ট বললেন, দেখতে হবে কি হয়। একই প্রশ্ন তাকে দ্বিতীয়বার করা হলে তিনি বললেন, ক্ষমতা হস্তান্তর হবে না, চলবে ক্ষমতার ধারাবাহিকতা। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য শুনে অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তিনি বলছেন তার জানা নেই এর প্রতিক্রিয়া কি দেয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প দেশের প্রথম প্রেসিডেন্ট যিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেন। এর আগেও তিনি দুবার একই ধরনের কথা বলেছেন এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুলছেন বারবার। আর এই অবস্থায় হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ দাবি করেছেন প্রেসিডেন্ট স্বৈরাচারের মতো কথা বলছেন।
দিয়েছেন। এখন আর কোনো সন্দেহ সংশয়ে থাকার কিছু নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প রাগ ঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন তার মতলব। আর এই অবস্থায় 3 নভেম্বরের পরে কি হবে তার জন্য অপেক্ষায় থাকার সুযোগ নেই। দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষায় রিপাবলিকান আইন প্রণেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। Able to write off his remarks as well, that's just Trump being Trump, or clearly he was joking. There is no question that he means exactly what he said. And people fail to take that seriously at our national peril. This is a moment that I would say to any Republican of good conscience working in the administration, it is time for you to resign. It is time for you to resign. If you have been debating about whether you can continue to serve the country by serving this president, you can't. It is time to resign. সুলতানা রহমান, নিউ ইয়র্ক। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। কক্সবাজারের সহস্রাধিক কনস্টেবল সহ বিভিন্ন সময়ে 1367 পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ শীর্ষ 8 কর্মকর্তা। এছাড়া অর্ধশত পরিদর্শক, 3 শতাধিক এসআই, এএসআই এবং সহস্রাধিক কনস্টেবল রয়েছেন তালিকায়। পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার জেলার 8টি থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা এসআই, এএসআই ও কনস্টেবলদের বদলির আদেশ দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার বদলি হন অর্ধশত পুলিশ পরিদর্শক। রাজশাহীতে নগরের উপকণ্ঠে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সহ 2 জন নিখোঁজ রয়েছেন। আরেক যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান, তবে শনিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তারা জানান নৌকায় মোট 13 জন যাত্রী ছিলেন। তারা বিকেল 5:30টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হয়েছিলেন। নবগঙ্গা আই বাঁধের কাছে নৌকাটি হঠাৎ ঢেউয়ের পাকে পড়ে ডুবে যায়। অন্যরা উঠে আসতে পারলেও 2 জন উঠে আসতে পারেনি। নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নাম সূচনা। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী। পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ আরেকজনের নাম রিমন, তার বাড়ি নওগাঁয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। সংবাদে আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রা শুরু করলো প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের নামে নতুন একটি স্টুডিও থিয়েটার মিলনায়তন। নাট্যোৎসবের মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে মিলনায়তনটির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শুক্রবার সন্ধ্যায় যৌথভাবে নাট্যোৎসবের আয়োজন করে মৈত্রী ও শৌখিন থিয়েটার। 2 দিনব্যাপী নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চায়িত হয় হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় প্রভাত ফিরে এসো নাটকটি। আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করা হবে বলে দাবি সিনোভ্যাকের। একই সঙ্গে সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ায় চালানো ভ্যাকসিনের ট্রায়ালের ভালো ফল এসেছে বলে দাবি করেছে চীনের আরেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিক্স। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনও এফডিএর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। খেলার খবর, লঙ্কান টাস্কফোর্সের নীতিমালা না মানলে সিরিজ আয়োজন সম্ভব হয় এলএলসির প্রধান নির্বাহীর বক্তব্যের পর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে বিসিবি। সব ঠিক থাকলে আগামীকাল শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। এদিকে শনিবার শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। কোনো কারণে সফর না হলে প্ল্যান বি নিয়ে আগানোর আভাস মিলেছে বোর্ডের তরফ থেকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপন। দীর্ঘ 6 মাসের বিরতি কাটিয়ে রবিবারই সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে দেশটির কোভিড টাস্ক ফোর্সের কঠোর নীতিমালায় দিন দিন এই সফর নিয়ে বেড়ে চলছে অনিশ্চয়তা।
সবশেষ লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, কোয়ারেন্টিন নিয়ে দেশটির টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। সিরিজ খেলতে চাইলে তা মানতে হবে বিসিবিকে। Whatever the feedback which we would get from the COVID task force, কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্ত বাংলাদেশকে জানানো হবে। সে অনুযায়ী তারা যদি প্রস্তুত না থাকে তাহলে সিরিজ স্থগিত করবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে একই সাইকেলে আগামী বছর বা তার পরের বছর হতে পারে এই সিরিজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বোর্ড কর্তৃপক্ষ খুবই আন্তরিক, তাই যারাই আসবে তাদেরকেই শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে। during the same cycle, maybe for next year or the following year. শনিবার শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। সফরকে সামনে রেখে এতদিন বাংলাদেশের প্রস্তুতি চললেও এই বক্তব্যের পর সিরিজের ভাগ্য এখন অনিশ্চিত। কেননা বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। গেল বুধবার প্রধান নির্বাহীর বক্তব্যেও ছিল নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের শঙ্কা। চারদিকে এত অনিশ্চয়তার মাঝেও বিসিবি অপেক্ষায় আছে লঙ্কান বোর্ডের আনুষ্ঠানিক জবাবের। বিসিবি সূত্রের খবর, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শনিবার। কোনো কারণে সিরিজ না হলে বোর্ডের আছে প্ল্যান বি। পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল রাতের সংবাদের আগে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।